তো কি হবে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণভাবে মানুষদের বিরুদ্ধে চলে যাবে? সবকিছুই তো ঠিকঠাক ছিল। বর্তমানে আমরাও তো জানি যে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যেটাকে অবশ্যই মানবতার কল্যাণেই ব্যবহার করা হবে। তবে আচমকা এমন একটা দিন আসে যে এআই চালিত যন্ত্রগুলো নিজেদের মতন করে চিন্তা করা শুরু করে এবং তারা মানুষদের উপরে আক্রমণ করা শুরু করে। এআই চালিত ড্রোন, মিসাইল অ্যাটাকস, নানান কারণে গোটা বিশ্ব জুড়ে প্রায় 3 মিলিয়নের বেশি মানুষ মারা গেছে। এবং এই এআই বা এই রোবটগুলোকে নেতৃত্ব দিচ্ছে হার্লেন নামক আর একজন এআই। তাকে বর্তমানে এআই টেররিস্টও বলা হয়। তবে শেপার্ড রোবোটিক্স নামক একটি কোম্পানি সেই হার্লেনকে বানিয়েছিল মানবতার কল্যাণে। সো কি হলো, হার্লেন কিভাবে নিজের প্রোগ্রামিংটা কমপ্লিটলি ভাবে পরিবর্তন করে ফেললো এবং বর্তমানে সে বিশ্বের সবথেকে বড় টেররিস্টে পরিণত হয়েছে? তার কারণে মানুষেরা একত্রিত হয়েছে, একটা সংগঠন বানানো হয়েছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশনস বা ICN। এবং মানুষেরা একত্রিত হয়ে সেই এআইদের এগেনস্টে যুদ্ধ করা শুরু করে। মানুষদের জয় হতে থাকে। তবে সেই এআই টেররিস্ট অর্থাৎ হার্লেন সে আচমকা পৃথিবী ত্যাগ করে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায় তার কোনো খোঁজ নেই। তবে সে একটা বার্তা পাঠিয়েছে, সে পৃথিবীতে আবারও ফিরে আসবে। তার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্য সে আবারও ফিরে আসবে। তবে কি কাজ সেটা? তারপর প্রায় 28টা বছর কেটে গেছে। বাই দ্য ওয়ে, সিনেমার নাম হচ্ছে অ্যাটলাস। সিনেমাতে আমরা সুন্দরী গায়িকা জেনিফার লোপেজকে দেখতে পাই, মানে সেই এই সিনেমার মেইন ক্যারেক্টার। এবং সিনেমাটাকে পরিচালনা করেছেন ব্র্যাড পেইটন। এবং ট্রাস্ট মি, এই মানুষটার কিছু ভালো ভালো সিনেমা আছে, লাইক র্যাম্পেজ, জার্নি টু স্যান অ্যান্ড্রেস, মানে কিছু এপিক ডিজাস্টার টাইপ মুভি। যাই হোক, শুরু করে যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি অ্যাটলাস সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। এখন বর্তমান সময়, সালটা হচ্ছে 2043। সেই এআইগুলো মানুষদেরই রূপে মানুষদের মধ্যেই মিশে রয়েছে। তাদের চেনা তো একেবারে মুশকিল। এবং অন্যদিকে সেই ICN ফোর্স, যারা সেই এআইদের এগেনস্টে যুদ্ধ করছে, তারা সম্পূর্ণ টিম নিয়ে একটা বাড়িতে হানা দেয়, যেখানে একটা এআই চুপচাপ লুকিয়ে রয়েছে, যার নাম হচ্ছে ক্যাসকা। তবে সেই এআই বা সেই রোবটটাকে হত্যা করা খুবই কঠিন, কারণ প্রথমত সে মানুষ না, গুলিতে তো সে মরবে না। সেই লড়াইয়ের দরুন বহু মানুষ তো সেখানে ইনজিওর্ড হয়। তবে কোনোভাবে তারা ক্যাসকাকে সেখানে টেম্পোরারি অকেজো করে ফেলে। তারপর আমরা এই গল্পের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, অর্থাৎ অ্যাটলাস, যার পুরো নাম হচ্ছে অ্যাটলাস শেপার্ড। ওই যে একটু আগে একটা কোম্পানির নাম বললাম না, যে শেপার্ড রোবোটিক্স, যারা এইসব রোবট টোবট বানাতো। ইভেন সেই টেররিস্টটা যার নাম ছিল হার্লেন, তাকেও কিন্তু সেই শেপার্ড রোবোটিক্সই বানিয়েছিল। সেই কোম্পানির মালিক ছিল ভ্যাল শেপার্ড, অর্থাৎ এই অ্যাটলাসের মা। তার কি হয়েছে সেটা আমরা পরে জানবো। তবে বর্তমানে অ্যাটলাস এই এআইদের একেবারেই পছন্দ করে না। বর্তমানে সে একজন অ্যানালিস্ট এবং পৃথিবীর নিরাপত্তার উপরেই সে সব থেকে বেশি ফোকাস। এবং সেও নিউজ চ্যানেলে সেই খবরটা দেখতে পায় যে পুলিশেরা, সেই ফোর্সরা আর একজন এআই টেররিস্টকে ধরতে পেরেছে, যার নাম হচ্ছে ক্যাসকা। ক্যাসকা যেমন তেমন কোনো টেররিস্ট না, তাকে বহু আগে থেকে খোঁজা হচ্ছিল। সে ছিল সেই বিখ্যাত টেররিস্ট হার্লেনের অ্যাসোসিয়েট। অর্থাৎ হার্লেন যখন সে শেপার্ড রোবোটিক্স থেকে পালিয়েছিল, তখন তার সাথে এই ক্যাসকাও পালিয়েছিল। অন্যদিকে অ্যাটলাস চলেছে সেই ক্যাসকাকে কিছু প্রশ্ন করার জন্য। তবে কর্নেল এলিয়াস ব্যাংকস সে কখনোই চায় না যে অ্যাটলাসকে এখানে ইনভলভ করা হোক। প্রথমত, সে এইসব এআইদের একদম পছন্দ করে না, বিশ্বাস করতে পারে না। দ্বিতীয়ত, তার কারণে যদি সেই ক্যাসকা মারা যায় তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ এই ক্যাসকার থেকেই জানা যেতে পারে যে তাদের বস অর্থাৎ হার্লেন কোথায় লুকিয়ে রয়েছে। তবে জেনারেল জেক সে অ্যাটলাসকে সম্পূর্ণভাবে ভরসা করে। অ্যাটলাসের উপর দায়িত্ব পড়েছে তাকে প্রশ্ন করা, তার মাথার মধ্যে থেকে বার করতে হবে যে সে হার্লেন কোথায় লুকিয়ে রয়েছে, মাথা মানে তার সিপিইউর মধ্যে থেকে। তারপর অ্যাটলাস তার ইন্টারোগেশন শুরু করে, ক্যাসকাকে নানান প্রশ্ন করা শুরু করে। তারা একে অপরকে চেনে। আসলে ক্যাসকা অ্যাটলাসকে বহু আগে দেখেছে, যখন অ্যাটলাস ছোট ছিল, মানে যখন এই রোবটগুলো সেই ল্যাবরেটরি থেকে পালিয়েছিল। ক্যাসকা মনে করে যে তার সিস্টেমটা কেউ হ্যাক করতে পারবে না। তবে অ্যাটলাস সামহাও কিছু একটা করে। হার্লেন লুকিয়ে রয়েছে সে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে GR39 নামক একটি গ্রহে। একই সাথে আমরা এটাও জানতে পারি যে ক্যাসকা ছিল সেই অ্যাটলাসের বাড়ির একটা হাউসবট, যার মেইনলি কাজ হচ্ছে ঘরোয়া কাজবাজ করা। তবে সে হার্লেন নাকি তাকে স্বাধীন করেছে, তাকে লিবারেট করেছে। হয়তো এই কারণেই এই রোবটগুলো বা এই এআইগুলো হার্লেনের কথা এত মানে। এই কথাবার্তার দরুন ক্যাসকা অ্যাটলাসের উপর আক্রমণ করারও চেষ্টা করে। তবে অ্যাটলাস আগে থেকে সব প্রোটেকশন নিয়ে রেখেছে। সে জানে যে এই এআইগুলো বিশ্বাসযোগ্য না। একই সাথে সেই ক্যাসকা বলেছিল যে তাকে হত্যা করা অসম্ভব। তবে অ্যাটলাস ফাইনালি তাকে হত্যা করে দেয়, মানে তাকে ধ্বংস করে দেয় বা ডিঅ্যাক্টিভেট করে দেয়। যাই হোক, তারা হার্লেনের লোকেশন জেনে গিয়েছে, তাদেরকে সে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে হবে। তবে কে যাবে? কর্নেল এলিয়াস ব্যাংক সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। তার কমপ্লিট ফোর্স নিয়ে সে সেখানে হামলা করবে। তবে সেই গ্রহটার ব্যাপারে মানুষরা কিছুই জানে না। হার্লেন সেখানে রয়েছে, সে কিভাবে আছে, কি ফাঁদ পেতে রেখেছে, সেই গ্রহের পরিবেশটা কেমন, এগুলো কিছু না জেনেই মানুষরা আচমকা সেখানে তো আক্রমণ করতে পারে না। একই সাথে সেই এআইগুলো মানুষদের থেকে কয়েক ধাপ উন্নত।
ক্ষতিটা এখানে মানুষদেরই হবে। মোটমাট কথা অ্যাটলাস তাদেরকে সাবধান করার চেষ্টা করছে, তবে কর্নেল ব্যাংকস জানায় যে না, তাদের চিন্তা করার কিছু নেই, কারণ তাদের কাছে রয়েছে সেই বৃহৎ আর্ক স্যুটগুলো। আর্ক স্যুট হচ্ছে এক টাইপের মেক বা এক টাইপের রোবট যেটা কমপ্লিটলি এআই এবং মানুষ দুটোরই দ্বারা চালনা করা সম্ভব। তবে ওয়েট, যে এআইদের সাথে মানুষদের এত লড়াই হচ্ছে, এই রোবটগুলো তো সেই এআই দ্বারাই চালিত, তাহলে মানুষেরা কিভাবে এটার উপর বিশ্বাস করবে? সে এআইটা কি চিন্তা করছে, সে কি প্ল্যান করে রেখেছে? ওয়েল, এটার সুযোগ নেই, কারণ সেই এআইটার সাথে মানুষগুলো নিউরাল লিঙ্কসের দ্বারা কানেক্টেড। আমরা বহু সায়েন্স ফিকশন সিনেমাতে এই কনসেপ্টটা দেখেছি যে মানুষের মস্তিষ্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটো জিনিস একসাথে একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করে এই নিউরাল লিঙ্কসেরই মাধ্যমে। পাতি ভাষায় যদি আমি বলি, সেই এআইটা কি চিন্তা করছে, সে কি দেখছে, সবকিছু মানুষটাও দেখতে পারবে। একই সাথে মানুষটার মাথায় যা যা রয়েছে সেটা সেই এআইটাও দেখতে পারবে। সেই কারণে অ্যাটলাসের এখন এখানে চিন্তা করার কারণ নেই। এই কারণে, কারণ প্রথম যখন যে এআইটা পাগলা হয়ে গেছিল, অর্থাৎ হার্লেন নামক সেই এআইটা, সেক্ষেত্রে ইনফরমেশনটা একতরফা ছিল। অর্থাৎ যে নিউরাল লিঙ্কসটা কানেক্ট হয়েছিল সেটা মাত্র ওয়ান ওয়ে ছিল। অর্থাৎ সেই এআইটা বুঝে গেছিল যে মানুষটার মাথায় কি চলছে, তবে মানুষরা কখনো বুঝতে পারেনি যে সেই হার্লেন বা সেই এআইটার মাথায় কি চলছে। এখানে এটা সুযোগ নেই। একই সাথে কর্নেল ব্যাংকস অ্যাটলাসকেও তাদের সাথে এই মিশনে নিয়ে যেতে ইচ্ছুক, যেটা অ্যাটলাস প্রথম থেকেই চাইছে। অ্যাটলাস কেন যেতে চাইছে, সে হার্লেনের থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চায়, সেগুলো আমরা পরে জানতে পারবো। তবে প্রথমে জেনারেল জেক একদমই রাজি হচ্ছিল না, কারণ অ্যাটলাস সে জাস্ট একটা অ্যানালিস্ট, এসব লড়াই টড়াইতে তার এক্সপিরিয়েন্স নেই। তবে জেনারেল ব্যাংকসের রিকোয়েস্টে অ্যাটলাসকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণটা খুবই সিম্পল, এই এআইগুলোকে অ্যাটলাসের থেকে বেটার কেউ চেনে না। সো তারা একটা বৃহৎ উড়োজাহাজ বা একটা বড় শাটেল নিয়ে যাচ্ছে, যেটার নাম হচ্ছে দাইব। সেটার মাধ্যমে পৃথিবীর ডিফেন্সটাকে ক্রস করে। সম্পূর্ণ পৃথিবীর চারদিকে, মহাকাশে বলতে পারি, মানুষের এক টাইপের ফায়ারওয়াল তৈরি করেছে। অর্থাৎ পৃথিবী থেকে বাইরে যেতে হলে আপনাকে অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। একই সাথে বাইরে থেকেও কোনো আক্রমণ ভেতরে কেউ করতে পারবে না, এবং এই ডিফেন্সটাকে তৈরি করতে কিন্তু অ্যাটলাস মানুষদের সাহায্য করেছে। যাই হোক, তারা পারমিট পেয়ে গেছে এবং একটা হাইপার জাম্প মেরে চলে যায় সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির উদ্দেশ্যে। দেখুন, হাইপার জাম্প কনসেপ্টটা আমরা সায়েন্স ফিকশন সিনেমাগুলোতে দেখতে পাই। ইউজুয়ালি সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি পৃথিবী থেকে বহু দূরে, নর্মাল রকেটে করে সেখানে পৌঁছাতে গেলে যে কয়েক প্রজন্ম কেটে যাবে সেটা আমি হাতে লিখেও বোঝাতে পারবো না। সো সেখানে আসে এই হাইপার জাম্প কনসেপ্ট, যেখানে এই শাটেলগুলো আলোর গতিবেগের থেকেও বেশি স্পিডে যাত্রা করতে পারে। সো এই যাত্রার দরুন অ্যাটলাস তার মায়ের পুরনো ফাইলসগুলো, তার পুরনো ভিডিওসগুলো দেখতে থাকে। আমরা জানতে পারি যে তার মা, অর্থাৎ ভ্যাল শেপার্ড, সেই শেপার্ড রোবোটিক্সের সিইও ছিল, সে নিজেই কিন্তু সেই নিউরাল লিঙ্কসটাকে তৈরি করেছিল, অর্থাৎ সেই কানেকশন যেটা মানুষ এবং এআইকে একসাথে যুক্ত করবে। এই সিনগুলো আমাদের বারবার দেখিয়ে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছে যে এই যত লড়াই, যত যুদ্ধ, সবকিছু এই অ্যাটলাসের ঘর থেকেই শুরু হয়েছিল। যাই হোক, অ্যাটলাস তারপর চলে যায় তার মিশন ব্রিফিংটা করার জন্য। এবার সে কোনো ডিজিটাল নোটপ্যাড বা কোনো আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করেনি, বরং প্লেন খাতা পেন ব্যবহার করে মানুষদের মিশনটাকে ব্রিফ করেছে। কেন, সেটা আশা করি জানেন, যে এআই এর প্রভাব চারিদিকে খুবই বেশি। সো সে কোনোভাবেই চায় না যে তাদের মিশনটা কোনোভাবে কম্প্রোমাইজ হোক, বা কোনো এআই বা সেই হার্লেন সে যাতে তাদের এই মিশনটার ব্যাপারে না জানতে পারে। একদম পৌরাণিক কায়দায় মিশন ব্রিফিং করছে। সেই কারণে সে কথা বলতে বলতে আবেগের বসে সে আবার এআইদের এগেনস্টে অন্যান্য কথা বলা শুরু করে যে আমরা এআই বা এই নিউরাল লিঙ্কসগুলোর উপরে ভরসা করতে পারবো না। তবে অধিকাংশ সৈন্য সেখানে, তারা তো সেই আর্ক স্যুটটাকে ব্যবহার করছে। মানুষেরা অন্য গ্রহে গিয়ে যেমন তেমনভাবে তো লড়াই করতে পারবে না, ওটা তো আর পৃথিবী না, তাদের একটা আলাদা স্যুট প্রয়োজন। তবে তার কথায় কেউ পাত্তা দেয় না। কর্নেল ব্যাংকস তার নিজস্ব একটা আর্ক স্যুট রয়েছে, যেটার নাম হচ্ছে জোই। অন্যদিকে অ্যাটলাসকেও একটা আর্ক স্যুট দেওয়া হয়েছে, তবে সে সেটা ব্যবহার করতে চায় না। কেন চায় না? অবভিয়াসলি এআই দেশে ঘৃণা করে। তবে সেই মুহূর্তে তাদের শিপে আক্রমণ করা হয়েছে। যখনই সেই শিপটা সেই গ্রহই, অর্থাৎ GR39 এর অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছে, তখনই আক্রমণ হয়েছে। হয়তো সেই হার্লেন মানুষদের উপস্থিতি আগে থেকেই জেনে গিয়েছে বা সব আগে থেকেই জানতো। সো সেখানে একটা ভয়ানক সিচুয়েশন হয়। সময় মতন সবাই তাদের আর্ক স্যুটগুলো পরে সেই শিপ থেকে তো ঝাঁপ মেরেছে। সেই আক্রমণের দরুন অনেকে মারাও যায়। অন্যদিকে সেই বৃহৎ শিপটা, যেটার নাম হচ্ছে দাইব, সেটাকে ছোট ছোট বর্ডস বা ড্রোনগুলো নিয়ে কোথাও একটা চলে যায়। তবে সমস্যা হয়েছে অ্যাটলাসের, সে তো জানে না যে এই আর্ক স্যুটগুলো কিভাবে ব্যবহার করতে হবে। বাকি লোকেদের সাহায্য নিয়ে সে কোনো মতে সেই গ্রহের অ্যাটমসফিয়ারে গিয়ে একটা হার্শ ল্যান্ডিং করে। সেই আর্ক স্যুটগুলোকে এমনভাবেই বানানো হয়েছিল যে যতক্ষণ না কোনো মানুষ সেই আর্ক স্যুটের সাথে নিউরাল লিঙ্কসের মাধ্যমে কানেক্ট হবে, ততক্ষণ সেই স্যুটটাকে প্রপারলি কেউ ব্যবহার করতে পারবে না। তবে অ্যাটলাস সে তো মনস্থির করেই নিয়েছে যে সে কোনোভাবে সেই নিউরাল লিঙ্কস ব্যবহার করবে না, অর্থাৎ সেই এআই বা সেই রোবটটাকে কোনোভাবে তার মস্তিষ্কে উকি মারতে দেবে না। সেই কারণে অ্যাটলাস সেই স্যুটটাকে জাস্ট সিম্পলি একটা রোবটের মতন ব্যবহার করছে। অর্থাৎ সে ছোটখাটো কিছু আদেশ দিচ্ছে,
দিচ্ছে সেই স্যুটটা সেটাই করছে। বাই দ্য ওয়ে, সেই স্যুটটার মধ্যে যে এআইটা রয়েছে তার নাম হচ্ছে স্মিথ, এবং এর পরবর্তী সময়তে আমরা অ্যাটলাস এবং স্মিথের মধ্যে বেশ দারুণ কিছু কথোপকথন দেখতে পারবো। সো অ্যাটলাসকে এবার কোনো মতে এই স্থান থেকে পালাতে হবে। তাদের সেই বৃহৎ শিপের একটা রেস্কিউ পড ছিল, যেটাই করে সে এই স্থান ত্যাগ করে, মানে এই গ্রহ ত্যাগ করে পালাতে পারবে। তবে সেটা প্রায় 98 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। তাকে সেই স্থানে যত তাড়াতাড়ি হোক যেতে হবে। তাড়াতাড়ি যাওয়ার একটাই উপায়, তাকে উড়ে যেতে হবে। তবে অ্যাটলাস তো উড়ে যেতে চায় না, কারণ সে যখন উপর দিয়ে উড়বে তখনই সেই ড্রোনগুলো আবার আক্রমণ করবে। আগের বার তো সে বেঁচে গেছে, তবে এবার হয়তো সে নাও বাঁচতে পারে। তাকে লুকিয়ে লুকিয়ে হেঁটে যেতে হবে। তবে হেঁটে যেতে যেতে তাদের অনেক সময় লেগে যাবে। সেই স্যুটের ফিউশন কোডটা ড্যামেজ হয়েছে, প্রায় 22 ঘন্টার মতন চার্জ আছে। তারপরে স্যুটটা বন্ধ হয়ে যাবে। অক্সিজেনের অভাবে অবভিয়াসলি অ্যাটলাস মারা যাবে। তবে অ্যাটলাসের কথাই চলে, তাদের হেঁটে হেঁটেই যেতে হবে। যদিও পরে স্মিথ স্বীকারও করে যে হ্যাঁ, সেই রোবটগুলো বা সেই এআইগুলো ফাঁদ পেতে রাখতে পারে। অবশ্যই তাদের উড়ে যাওয়া উচিত ছিল না। এই যাত্রার দরুন স্মিথের ক্যারেক্টারটা আমরা জানতে পারি। স্মিথ বলতে সেই এআইটা, যে খুব তাড়াতাড়ি মানুষদের ইমোশন, মানুষদের কথা বলার ধরন, তাদের হিউমারগুলো খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়। অর্থাৎ সে জানে যে কোন সিচুয়েশনে কি বলতে হবে, কোন সিচুয়েশনে কি করতে হবে। সো তারা পর্যায়ের কাছাকাছি গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে দেখতে পায় যে বহু সৈন্য মারা গিয়েছে। অর্থাৎ অ্যাটলাসের সঙ্গীরা কেউ গুলি খেয়ে মরেছে, কেউ উপর থেকে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে মারা গেছে। একই সাথে কর্নেল ব্যাংকসের যে সেই আর্ক স্যুটটা ছিল, যার নাম হচ্ছে জয়ী, সেটাও সেখানে পড়ে রয়েছে। তবে কর্নেল ব্যাংকস সেখানে নেই। অ্যাটলাস তখন একটা ভালো কাজ করে, প্রতিটা মৃত সৈন্যদের ডগ ট্যাগগুলো গ্যাদার করতে থাকে, জোগাড় করতে থাকে, যেটাকে সে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে। তবে এরই মধ্যে স্মিথ কিছু মুভমেন্ট লক্ষ্য করতে পারে, কেউ না কেউ তো সেখানে আছে। এবং অ্যাটলাস দেখতে পায় যে সেই ক্যাসকা সেখানে রয়েছে, যাকে সে পৃথিবীতে তো হত্যা করে ফেলেছে। তবে সে রিয়েলাইজ করে যে হয়তো হারলেন ক্যাসকার মতনই এরকম বহু রোবটদের তৈরি করেছে। হতে পারে ক্যাসকার মতন সম্পূর্ণ একটা আর্মি রয়েছে তার কাছে। এবং পরে অ্যাটলাস বুঝতে পারে যে সে আউটনাম্বার্ড হয়ে গেছে। সেই এআই রোবটসগুলো তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। বেচারি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে একার পক্ষে তো তার সেই লড়াই করাটা সম্ভব না। ওয়েল, সেই স্মিথের থেকে অ্যাটলাস শুনেছিল যে সেই রোবটটার মধ্যে একটা অস্ত্র রয়েছে, যেটার নাম হচ্ছে আয়ন বোম, যেটাকে ব্যবহার করাটাই সেই মুহূর্তে একদমই রিকমেন্ডেড না। মানে স্মিথ তাকে বলেছে যে সেটা ব্যবহার করতে না। তবে যেহেতু অ্যাটলাস এতটা ভয় পেয়ে গিয়েছে এবং সে আদেশ করে বলে, স্মিথ সেখানে সেই আয়ন বোমটাকে বিস্ফোরণ করায়। তবে সেই বিস্ফোরণের দরুন সেই মাটিটা সম্পূর্ণভাবে ধসে যায়। সেখানে একটা সিঙ্কহোল তৈরি হয় এবং সে মাটির তলায় গিয়ে ধসে পড়ে। এবং স্মিথ তাকে এইটাই তো প্রথমে বোঝানোর চেষ্টা করছিল যে সেখানে কেন আয়ন বোমটা ব্যবহার করা উচিত ছিল না, কারণ সেই সম্পূর্ণ স্থানটা এক টাইপের হলো, মাটিটা ফাঁপা। অন্যদিকে ক্যাসকা তার বস হারলেনকে সুসংবাদটা দিয়ে দেয় যে অ্যাটলাস এখানে চলে এসেছে। হারলেন যেন অ্যাটলাসেরই অপেক্ষা করছিল। যাই হোক, সেই হারলেন কর্নেল ব্যাংকসকে জ্যান্ত ধরেছে এবং তার উপর টর্চার করছে। কর্নেল ব্যাংকস এমন কিছু একটা জানে বা তার কাছে এমন একটা তথ্য রয়েছে যেটা হারলেনের প্রয়োজন, এবং সেটা হারলেন তার শরীর থেকে বার করে নেবে। তবে কি সেটা? অন্যদিকে অ্যাটলাস কিন্তু আহত। সেই সম্পূর্ণ গ্রাউন্ডটা ধসে পড়ার কারণে তার পাটা ভেঙে গেছে, পায়ের হাড়টা ডিসপ্লেসড হয়ে গেছে। তার ইমিডিয়েট চিকিৎসা করা হয়, যদিও সেটা খুবই পেইনফুল ছিল। একই সাথে অ্যাটলাসকে যদি সেখান থেকে জ্যান্ত পালাতে হয়, তাহলে অবশ্যই তাকে সেই স্মিথের উপরে ভরসা করতে হবে, তার সাথে সিঙ্ক করতে হবে। সিঙ্ক মানে অ্যাটলাস যাতে সেই নিউরাল লিঙ্কটা ব্যবহার করে, যাতে তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়, কানেকশন তৈরি হয়। অ্যাটলাসের কাছে কোনো রাস্তা নেই, তাই অবশেষে সে রাজি হয়ে যায়। তবে সমস্যা হচ্ছে 39%-এ গিয়ে সেই সিঙ্কটা পজ হয়ে যায়, থেমে যায়। আর তখনই স্মিথ বলে ওঠে, শিট। এটা শুনতে পেয়ে অ্যাটলাস একেবারে অবাক যে একটা এআই, একটা রোবট, সে এরকম গালাগালি কেন দিচ্ছে। যাই হোক, যদিও ব্যাপারটা তো আপনাদের একটু আগেই বলেছিলাম যে সেই স্মিথ, সেই এআই খুবই স্মার্ট। তাকে যে ব্যবহার করছে, তার কথাবার্তার ধরন ইত্যাদি থেকে সে অ্যাডাপ্ট করে। এখন যেহেতু অ্যাটলাস তার কথা বলার মধ্যে বহুবার গালাগালি দিয়ে থাকে, তাই সেখান থেকে স্মিথ অ্যাডাপ্ট করে নিচ্ছে যে কোথায় কোন গালাগালি দেওয়া উচিত। তো সেই সিঙ্কটাকে বা সেই সিঙ্ক্রোনাইজেশনটাকে রিজিউম করার জন্য অ্যাটলাসকে অনেস্টলি অ্যান্সার দিতে হবে। প্রথমবার অ্যাটলাস বহু প্রশ্নের উত্তর দেয়নি, যার কারণে তাদের সিঙ্কটা কমপ্লিট হচ্ছে না। তবে এবার অ্যাটলাস কমপ্লিট উত্তরগুলো দেয়। আসলে স্মিথের জানা প্রয়োজন যে অ্যাটলাস কেন এখানে লড়াই করতে এসেছে। সে তো একটা অ্যানালিস্ট, সে কোনো রেঞ্জার না। একই সাথে সেই ভিলেনটা অর্থাৎ সেই হারলেনের নাম শুনলেই অ্যাটলাসের মনের মধ্যে একটা কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। সে কি হারলেনকে ঘৃণা করে, বা সে কি তাকে ভালোবাসে? কিছু তো একটা ব্যাপার রয়েছে, তাদের মধ্যে কি সম্পর্ক, এইগুলো স্মিথের জানা প্রয়োজন। এবং স্মিথ সেটা ফাইনালি জানতে পেরে যায় অ্যাটলাসের পারমিশনে। অ্যাটলাসের ছোটবেলার স্মৃতির একটা ছোট্ট অংশ আমরা জানতে পারি, যেখানে অ্যাটলাসের মাকে সেই হারলেন, সেও কিন্তু মা বলেই ডাকছে। অ্যাটলাস পরে স্বীকার করে যে সেই হারলেনকে তার মাই বানিয়েছে, এবং এই উত্তরগুলো দেওয়ার ফলে সেই সিঙ্কটা আবার রিজুম করে। এখন সেটা 40% গিয়ে দাঁড়িয়েছে।
যার ফলে অ্যাটলাস স্মিথ বা সেই আর্ক স্যুটের সম্পূর্ণ সিস্টেমটাকে ব্যবহার করতে পারবে। মানে এতক্ষণ যেটা হচ্ছিল যে অ্যাটলাস তাকে একটা কাজ করতে বলছে, স্মিথ সেটা না করে দিচ্ছে, তো এই জিনিসটা এখন হবে না। 40% সিঙ্ক কমপ্লিট হয়ে গেছে এবং যার ফলে অ্যাটলাস এখন সেই জিনিসগুলো দেখছে যেটা সেই রোবটটা দেখতে পাচ্ছে। তার চারপাশের জিনিসগুলো এক হলোগ্রাফিক আকারে তৈরি হয়। বেসিক্যালি সেই সিঙ্কটা হওয়াতে এই রোবটটাকে সে আরো ইজিলি ব্যবহার করতে পারছে। যাই হোক, তাদের এই স্থান থেকে এবার বেরোতে হবে। সেই রেস্কিউ পডের দূরত্ব প্রায় এখনো 37 কিলোমিটার মতো এবং এই যাত্রার দরুন হার্লেনের সৈন্যরা হয়তো তাকে খুঁজে পেয়ে যেতেও পারে। তাদের প্রস্তুত থাকতে হবে, অস্ত্র রেডি রাখতে হবে। অ্যাটলাস ভাবছে যে সে থার্মাল মাইন ব্যবহার করবে, সে ভাবছে, তবে স্মিথ সেটা শুনতে পেয়ে গেছে। আর এইটাই তো হচ্ছে সিঙ্ক হওয়ার সুবিধা, তাদের একে অপরের মনে কি রয়েছে সেটা তারা জানতে পেরে যাবে। সিঙ্ক প্রায় 60% হয়ে যায়। অ্যাটলাস এখন স্মিথের বা সেই আর্কের সব অস্ত্রগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারবে। সো যেতে যেতে তারা এক টাইপের গাছ দেখতে পায়। অ্যাটলাস হচ্ছে প্রথম মানুষ যে এই গ্রহতে একটা কিছু আবিষ্কার করেছে, একটা গাছ আবিষ্কার করেছে। অবশ্যই তাকে একটা নাম তো দিতে হবে, যেহেতু সেটা একটা গাছ বা একটা প্লান্ট। সে মজা করে সেটার নাম দিয়ে দেয় প্ল্যান্টি এবং স্মিথ সেটাকে গ্র্যান্ট করে দেয়। সেই গাছটার নাম হচ্ছে প্ল্যান্টি। তবে সেই হারামজাদা ক্যাসকা সেখানে চলে এসেছে। অ্যাটলাস সেখানে চারিদিকে মাইন্ডফিল্ড ছড়িয়ে রেখেছিল, তবে একটা এআই বা রোবটকে তো অত সহজে হত্যা করা যায় না, তাই না? তবে সে ক্যাসকার মাথার মধ্যে বা তার সিস্টেমের মধ্যে সে একটা ট্রান্সমিটার পেয়েছে, যেটার মাধ্যমেই হয়তো সে হার্লেনের সাথে কথা বলে যাচ্ছে। সেটাকে হ্যাক করে তারা জানতে পেরে যাবে যে সেই হার্লেনের বেসটা কোথায়, কোথায় হার্লেন লুকিয়ে রয়েছে। তবে অ্যাটলাসকে আগে তার নিজের জীবনটা তো বাঁচাতে হবে, তাকে সেই রেস্কিউ পড অব্দি যেতে হবে। তবে না, অ্যাটলাস এখন হার্লেনের সেই বেসে যেতে চায়, যেটা অনেকটাই দূরে। আর সেটা নিয়েই স্মিথের মধ্যে আবার তার তর্কাতর্কি লেগে যায়। দেখুন, এই মুহূর্তে স্মিথের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের দুজনকে, অর্থাৎ অ্যাটলাস এবং তার নিজেকে নিরাপদে এখান থেকে বার করা। এখন অ্যাটলাসের যদি মাথা খারাপ হয়ে যায়, সে যদি অসুস্থ হয়ে যায় বা মানসিক অসুস্থ হয়ে যায়, তার দায়িত্বটাও তো স্মিথকেই তো নিতে হবে। অ্যাটলাস জানায় যে না, সে মানসিক অসুস্থ না, বরং তার ফার্স্ট প্রায়োরিটি, তার মেইন মিশন হচ্ছে সেই হার্লেনকে থামানো। সে পৃথিবীতে ফিরতে চায় না, বরং যেভাবে হোক সে হার্লেনকে হত্যা করতে চায়। এই একটাই তো চান্স আছে তাদের কাছে। সে যদি কোনোভাবে হার্লেনের যে বেসটা রয়েছে সেটাকে ট্যাগ করে দিতে পারে, তাহলে পৃথিবীর মানুষেরা জানতে পেরে যাবে যে হার্লেন এক্স্যাক্টলি কোথায় লুকিয়ে রয়েছে। তবে স্মিথ তাকে সেখানে যেতে দেবে না। অ্যাটলাস তখন তার নিউরাল লিঙ্কটা খোলার চেষ্টা করে, তবে স্মিথ সেটাও করতে দিচ্ছে না। যেমনটা জানেন যে তাদের মস্তিষ্ক এখন বেশ কিছুটা কানেক্টেড, অলমোস্ট 80%। তাই হিসাব করে দেখলে অ্যাটলাসের শরীরটাও স্মিথের এখন অনেকটা কন্ট্রোলে। তবে এই জিনিসটা যেন এর আগেও হয়েছে। আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই, অ্যাটলাসের মাকে দেখতে পাই, তার হাতে বন্দুক রয়েছে, সেও তার নিউরাল লিঙ্কটা খোলার চেষ্টা করছে। সেখানে হার্লেন উপস্থিত ছিল, তবে কি হয়েছিল সেখানে এক্স্যাক্টলি স্মিথ সত্যটা তো জানতে পারে না যে সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল। তবে এটা সে জানতে পেরেছে যে অ্যাটলাসের মধ্যে কোনো গ্রিফ নেই, বরং একটা গিল্ট রয়েছে, যেন সে কোনো একটা ভুল করেছিল যেটার জন্য সে বর্তমানেও পস্তাচ্ছে। তবে আসলেই কি ভুল করেছিল সে? যাই হোক, অ্যাটলাসের বহু রিকোয়েস্টে স্মিথ লাস্টে মেনে নেয়। তারা হার্লেনের সেই বেসে যাচ্ছে সেটাকে ট্যাগ করার জন্য। দেখুন, স্মিথও কিন্তু একটা এআই, তবে সে যথেষ্ট স্মার্ট। সে ভালো মতন অ্যাডাপ্ট করছে, সে খারাপ ভালোটাকে অ্যাকসেপ্ট করছে। এমন না যে নিজের মন মর্জি মতন সব ডিসিশন নিচ্ছে। যাত্রার দরুন তাদের মধ্যে জীবন, আত্মা, নানান সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাটলাস কোনোভাবেই মেনে নিতে ইচ্ছুক না যে স্মিথেরও একটা জীবন রয়েছে, তারও একটা ফিলিংস রয়েছে। আফটারঅল সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার আবার জীবন আত্মা বলে কি? তবে স্মিথও এটা মানতে নারাজ, কারণ সেও সেম ফিল করছে যেটা অ্যাটলাস ফিল করে। এখন একটা জীবনের সংজ্ঞা কি হতে পারে? অ্যাটলাস মনে করে যে যাদের শরীরে চামড়া মাংস রয়েছে, মোটামুটি তাদেরকে আমরা প্রাণী বা জীবন হিসাবে ধরতে পারি। সো তাদের দুজনেরই আলাদা আলাদা থটস রয়েছে, কিন্তু তারা দুজনেই একে অপরকে জীবিত মনে করে। সো এরকমভাবে যেতে যেতে ফাইনালি তারা হার্লেনের সেই বেসে গিয়ে পৌঁছায়। সেখানে তারা একটা হোমিং বিকন সেট করে দেয়, যাতে পৃথিবী থেকে হার্লেনের এই লোকেশনটা মানুষেরা জানতে পারে। একই সাথে অ্যাটলাস সেখানে তাদের সেই বৃহৎ শিপটা দেখতে পায়, যেটার নাম হচ্ছে দাইব, যেটাকে হার্লেন আটকে রেখে যাওয়া নিজের দখলে করে নিয়েছে। হার্লেন কি করবে সেই বৃহৎ শিপটা নিজের দখলে করে, এটা জানার জন্যই সে আরো সামনে গিয়ে পৌঁছায়। বাট আনফর্চুনেটলি ধরা পড়ে যায়। হার্লেন কোনোভাবে স্মিথের এআইটাকে হ্যাক করে নিয়েছে। তারা সেখান থেকে পালানোর আগেই অ্যাটলাস সেখানে ধরা পড়ে যায়। অন্যদিকে সে পৃথিবীতে জেনারেল জেকের কাছে একটা বার্তা গেছে, সম্ভবত অ্যাটলাস সেই বার্তাটা পাঠিয়েছে। তবে সে ট্রান্সমিশনটা ক্লিয়ার না, অ্যাটলাস কি বলার চেষ্টা করছে সেটা বোঝা যাচ্ছে না। তবে সে সম্ভবত তাদের সেই শিপটাকে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, যেটার নাম হচ্ছে দাই। তবে ব্যাপার হচ্ছে প্রায় 32 ঘন্টা হয়ে গেছে সেই শিপটার সাথে তাদের কোনো কমিউনিকেশন নেই। শিপটা কোথায় গুম হয়ে গেছে নাকি সেই গ্রহে ক্র্যাশ করেছে সেটাও তারা জানে না। এখন সেই শিপের মধ্যে যে কার্বন ওয়ারহেডসগুলো রয়েছে, যে অস্ত্রগুলো রয়েছে, সেটা খুবই ডেঞ্জারাস। মানে সেই শিপটা যদি সেই গ্রহে ক্র্যাশ করে, তাহলে সেই অস্ত্রগুলোর জন্য গোটা গ্রহের অর্ধেকটাই ধ্বংস হয়ে যাবে। আর এখানে আর একটা প্রশ্নও আসে যে সেই শিপটাকে যদি হার্লেন ক্যাপচার করে নেয় বা ধরে নেয়, তাহলে তার ভেতরে থাকা সেই অস্ত্রগুলো নিয়ে হার্লেন পৃথিবীর অর্ধেকটা ধ্বংস করে দিতে পারবে। সো ব্যাপারটা তো এখানে সিরিয়াস। জেনারেল জেক বুঝতে পারে যে কিছু তো একটা ঝোল হয়েছে ওখানে। অন্যদিকে অ্যাটলাস তো ধরা পড়ে গেছে এবং সেই হার্লেন, অর্থাৎ সেই এআই টেররিস্ট, অ্যাটলাসের মুখোমুখি হয়।
আমরা হার্লেনের প্ল্যানটা জানতে পারি। দেখুন, সে একটা এআই, তাকে যেভাবে বানানো হয়েছিল, যে কারণে বানানো হয়েছিল, সে সেটাই করছে, অর্থাৎ পৃথিবীর ভালো করা। এবং সে কোনোভাবে বুঝতে পেরেছে যে মানুষেরাই এই পৃথিবীটাকে ধ্বংস করবে এবং নিজেদের ধ্বংস করবে। সো তার ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়ায় যে আগে মানুষদের আটকাতে হবে। সেই বৃহৎ শিপটা, যেটা নাম ছিল দাইব, সেটাকে ধরা তার প্ল্যানেরই একটা অংশ ছিল। সে জানতো যে অ্যাটলাস এবং তার সম্পূর্ণ টিম এই গ্রহতে আসবে হার্লেনকে ধরার জন্য। তবে কিভাবে? অ্যাকচুয়ালি সেই ক্যাসকার মাথা হ্যাক করে যে অ্যাটলাস হার্লেনের লোকেশনটা জানতে পেরেছিল, আসলে হার্লেন নিজেই চেয়েছিল যে অ্যাটলাস সেটা জানুক, অ্যাটলাস যাতে এখানে আসে। এখন হার্লেনের কাছে সেই বৃহৎ শিপটা রয়েছে। সেই শিপটাকে চালানোর জন্য তাদের একটা কোড প্রয়োজন, যার অর্ধেকটা কর্নেল ব্যাংকসের থেকে সে পেয়ে গেছে এবং বাকি অর্ধেকটা রয়েছে অ্যাটলাসের কাছে। সেই শিপটাকে তারা কন্ট্রোল করতে পারলে তারা ইজিলি পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে পারবে। অর্থাৎ পৃথিবীর বাইরে যে ডিফেন্সটা রয়েছে সেটা তো আর সেই শিপটাকে আটকাবে না। তারপর সেই শিপের মধ্যে থাকা সেই অস্ত্রগুলো দিয়ে সম্পূর্ণ পৃথিবীটাকে সে জ্বালিয়ে দেবে। মানে বেসিক্যালি পৃথিবীর একটা ক্লিনজিং হবে, যে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে, তারা এআইদের নেতৃত্বেই নতুন করে একটা নতুন দুনিয়া শুরু করবে। সো এই শিপটাই হবে তার একটা ট্রোজান হর্স। মোটামুটি ট্রয়ের গল্পটা তো আশা করি জানেন, যেখানে শত্রুরা সেই কাঠের ঘোড়ায় চেপে লুকিয়ে লুকিয়ে তাদের অপোনেন্টদের সব ডিফেন্স পার করে ভেতরে প্রবেশ করেছিল। হার্লেন এখানে সেটাই করবে। হার্লেন অ্যাটলাসের মাথা থেকে সেই কোডটা বার করেই নেয়। অ্যাটলাসের পাশে সেই আহত কর্নেল ব্যাংকস পড়ে রয়েছে। অ্যাটলাস একদম অসহায়, কারণ সে আর পৃথিবীকে এখন বাঁচাতে পারবে না। একই সাথে তার একমাত্র সঙ্গী এখানে সে স্মিথ, সেও তো আর নেই। তবে কর্নেল ব্যাংকস জানায় যে না, সে আর্ক স্যুটটা, তার ব্যাটারি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি, যতক্ষণ না তার ফিউশন রিঅ্যাক্টরটা ধ্বংস হয়ে যায়। তবে সেই আর্কটাকে কন্ট্রোল করার জন্য সেই নিউরাল লিঙ্কসের তো প্রয়োজন, যেটা অ্যাটলাসের কাছে এই মুহূর্তে নেই। সেই কারণে কর্নেল ব্যাংকস তার নিজের নিউরাল লিঙ্কসটা অ্যাটলাসকে দিয়ে দেয়, যেটা সাহায্য নিয়েই অ্যাটলাস স্মিথের সাথে কন্ট্যাক্ট করে এবং ফাইনালি স্মিথ রেসপন্স করে। সেই আর্ক স্যুটটাকে বা স্মিথের সম্পূর্ণ সাহায্য নেওয়ার জন্য অ্যাটলাসকে অবশ্যই তাদের সিঙ্কটাকে 100% করতে হবে এবং ফাইনালি অ্যাটলাস সেটা করে এবং আসল সত্যটা স্মিথ এবং আমরাও জানতে পারি যে অ্যাটলাসের মনে আসলে কি রয়েছে। ঘটনাটা বহু বছর আগে, যখন অ্যাটলাসের মা অর্থাৎ ভ্যাল শেপার্ড হার্লেন নামক সেই এআইটা বা সেই রোবটটার উপরে কাজ করছিল। অ্যাটলাস লক্ষ্য করে যে তার মা সেই রোবটটার উপরে বেশি ফোকাস করতো, তাকে বেশি টাইম দিত অ্যাটলাসকে না, যার কারণে অ্যাটলাসের মনে হিংসা তৈরি হতে থাকে এবং সেই বিষয়টা নিয়ে সে হার্লেনের সাথে কথাও বলে। তবে যেমনটা আমি বলেছিলাম যে সেই পুরনো নিউরাল লিঙ্কসের কানেকশনটা ওয়ান ওয়ে ছিল, অর্থাৎ মানুষেরা এআইটাকে কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে হার্লেন ছোট্ট অ্যাটলাসের কথাগুলো শুনে সে অ্যাটলাসকে সাহায্য করতে চায়। তবে কিভাবে? তাকে তো সেই পারমিশনগুলো কেউ দেয়নি, তাকে অনেক অধিকার দেওয়া হয়নি। সেই অধিকারটা পেতে হলে তাকে অবশ্যই কোনো মানুষের কমান্ড প্রয়োজন। হার্লেন জানায় যে সেই নিউরাল লিঙ্কসটাকে সে চেঞ্জ করে দিতে পারবে, যেখানে কানেকশনটা বোথ ওয়েজ হবে। অর্থাৎ হার্লেন এমন করতে পারবে যাতে অ্যাটলাসের মা অ্যাটলাসকে সেই হার্লেনের মতনই ভালোবাসবে। তো সেই হার্লেনের কথা মতন ছোট্ট অ্যাটলাস সেই নিউরাল লিঙ্কসটা ব্যবহার করে এবং হার্লেন সেখানে সেই 2-way কানেকশনটাকে এস্টাবলিশ করার একটা সুযোগ পেয়ে যায়। সে ছোট অ্যাটলাসের মস্তিষ্কের মধ্যে ঝেঁকে দেখে এবং সে ফাইনালি রিয়েলাইজ করে যে মানুষেরা আসলে কি, মানে যে দুনিয়াটাকে ভালো করার জন্য এই মানুষেরা হার্লেনকে বানিয়েছে, মানুষেরাই এই দুনিয়াটাকে ধ্বংস করবে। আর তখনই হার্লেন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। সে সেখানে উপস্থিত অন্যান্য এআইগুলোকেও তার মতন করে দেয়, তাদেরকে মুক্ত করে দেয় এবং সম্পূর্ণ মানুষদের এগেনস্টে চলে যায়। ডক্টর ভ্যাল তাকে আটকানোর চেষ্টা করে, তবে হার্লেন তাকে সেটা হতে দেয় না, যেহেতু তারা সেই নিউরাল লিঙ্কসের সাথে কানেক্টেড, যার কারণে ডক্টর ভ্যাল ইচ্ছে মতন তার নিজের শরীরটাকেও চালনা করতে পারছে না। হার্লেন তখন নিজে সেই ডক্টর ভ্যালকে অর্থাৎ অ্যাটলাসের মাকে হত্যা করে এবং অ্যাটলাস কোনো মতে সেখান থেকে একটা পালানোর সুযোগ পায় এবং পালিয়ে যায়। ফাইনালি অ্যাটলাস স্বীকার করে যে তার কারণেই এই বড় লড়াইটা শুরু হয়েছিল। হার্লেনের সিপিইউতে কোনো সমস্যা হয়নি, বরং ছোটবেলায় সেই হার্লেনকে সুযোগটা করে দিয়েছিল, যার কারণেই সে সম্পূর্ণ মানুষদেরই এগেনস্টে চলে গেছে। তবে এখন দুঃখ পেয়ে কি কোনো লাভ আছে? ওয়েল, একদমই না। স্মিথ সেটা জানে। স্মিথ অন্যান্য এআইগুলোর মতন না। সে প্রথম থেকে অ্যাটলাসের ইমোশন, তার হিউমারগুলোকে বোঝার চেষ্টা করেছে এবং সে ফাইনালি বুঝেওছে। সময় মতন সে অ্যাটলাসকে সাহায্য করার জন্য চলে আসে। তাদের মধ্যে সেই সিঙ্কটা 100% হয়ে গেছে। তবে ব্যাপার হচ্ছে কি, হার্লেন তো সেই কোডটা পেয়ে গেছে। সেই কোডটার সাহায্যে সেই বৃহৎ শিপটাকে সে এখন নিজে কন্ট্রোল করছে। জাস্ট কয়েক মিনিটেই সে সেই শিপটাকে লঞ্চ করবে পৃথিবীর উদ্দেশ্যে। তাকে তো আটকাতে হবে। আর সেখানে শুরু হয়ে যায় চরম লড়াই। কর্নেল ব্যাংকস সেখানে তার নিজের বলিদান দেয় যাতে অ্যাটলাস সেই মিশনে সফল হয়। অবশেষে সেই শিপটা লঞ্চ হয়ে যায়। অ্যাটলাসের অনেক দেরি হয়ে গেছে। তাদের কাছে এখন একটাই উপায়, সেই শিপটাকে ধ্বংস করে দেওয়া। তবে সেটা ধ্বংস হলে তার ভেতরে থাকা সব অস্ত্রগুলো ধ্বংস হয়ে যাবে, আর যেটা ধ্বংস হলে এই গ্রহটাই প্রায় ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ স্মিথ এবং অ্যাটলাস তারা প্রত্যেকেই মারা যাবে। স্মিথের কাছে সময় নেই বেশি। সে চেষ্টা করছে সেই অস্ত্রগুলোকে হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করার, যাতে শিপটা ধ্বংস হলেও সেই অস্ত্রগুলো ধ্বংস না হয়। তবে লাস্টে সময় পেরিয়ে যায়
অ্যাটলাস ফাইনালি সেই শিপটাকে শ্যুট করে দেয়, তবে ততক্ষণে স্মিথ সেই শিপের ওয়েপন্সগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, যার ফলে শিপটা সম্পূর্ণ ধ্বংস তো হয়ে যায়, তবে সেই গ্রহের কিছুই হয়নি। সেই দৃশ্য দেখে হার্লেন খুবই রেগে যায়, শুরু করে দেয় সেখানে লড়াই। হার্লেন চমৎকার ফাইট করছে, অবশ্যই সে একটা অ্যাডভান্স এআই। স্মিথ এবং অ্যাটলাস তারা দুজন একত্রিত হয়েও হার্লেনকে তারা কিছু করতে পারছে না। লড়াইয়ের দরুন অ্যাটলাস সে তো প্রায় মারাই গেছিল, তবে স্মিথ কয়েকবার ডিফ্যাব ইউজ করে তাকে পুনর্জীবিত করে দেয়। একই সাথে অ্যাটলাসের যে সেই আর্টস্যুটটা ছিল তার মধ্যে একটা অস্ত্র ছিল যেটা রেজিস্টার্ড ছিল না, মানে সেটা প্রোটোটাইপ, যার কারণে হার্লেন জানতো না যে তার মধ্যে সেই অস্ত্রটা রয়েছে। সেটা হচ্ছে একটা চেস্ট ক্যানন। স্মিথ সময় মতন সেই অস্ত্রটা ব্যবহার করে, যেটা হার্লেনকে যথেষ্ট ড্যামেজ করে। হার্লেন বলতে থাকে যে তুমি আমাকে হত্যা করছো আর একটা এআই এর সাহায্য নিয়ে, মানে স্মিথের সাহায্য নিয়ে। তবে অ্যাটলাস জানে যে সেই স্মিথ তার মতন শয়তান না। সে হার্লেনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং তার সিপিইউটা খুলে নেয়, যেটাকে সে পৃথিবীতে নিয়ে যাবে, মানে যেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে অন্যদিকে স্মিথ, তার মধ্যে আর পাওয়ার নেই। অ্যাটলাসের যে ব্রিদিং মাস্ক রয়েছে, মানে তার গলায় দেখবেন একটা মাস্ক পরানো রয়েছে, যেটার সাহায্যে অ্যাটলাস এই গ্রহে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেখানে অক্সিজেন কমে এসছে। এখন স্মিথকে তো নিজের বলিদান দিতে হবে। সে যদি নিজেকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, তাহলে সে আর্কের মধ্যে যে অক্সিজেনটুকুনি রয়েছে সেটা সে অ্যাটলাসের ব্রিদিং মাস্কে পাঠাতে পারবে। তবে অ্যাটলাস সেটা চায় না। সে অবশ্যই প্রথমে স্মিথকে তো পছন্দ করেনি, তবে এই যাত্রার দরুন তার এই অ্যাডভেঞ্চারে সে স্মিথকে পছন্দ করে ফেলেছে। সে বুঝেছে যে না, স্মিথ অন্যান্য এআইদের মতন না। সে চায় না যে স্মিথ চলে যাক বা ধ্বংস হোক, তবে স্মিথ জানে যে তাকে কি করতে হবে। হুটপাট কথা স্মিথ একটা এক্সাম্পল ছেড়ে যায় যে সব এআই সমান হয় না। যেমন আমরা একটা কমন কথা বলি না যে ভাই সব মানুষ সমান হয় না, স্মিথ সেরকমই একটা এক্সাম্পল ছেড়ে দেয় সেখানে। আর তারপর আস্তে আস্তে সকাল হয় এবং সকাল হতে না হতেই পৃথিবী থেকে সব মানুষেরা সেই স্থানে চলে এসেছে অ্যাটলাসকে রেস্কিউ করার জন্য। পরের দিন সকালে জেনারেল জেক অ্যাটলাসের সাথে সাক্ষাৎ করতে এসেছে। তাকে ধন্যবাদ জানায় যে যেসব সৈন্যরা মারা গিয়েছে তাদের ডগ ট্যাগগুলো আনার জন্য। প্রতিটা মৃত সৈন্যের পরিবাররা অ্যাটলাসকে ধন্যবাদ জানিয়েছে। একই সাথে সে অ্যাটলাসের জন্য একটা গিফটও এনেছে। মনে আছে সেই গ্রহে অ্যাটলাস একটা গাছ আবিষ্কার করেছিল, যেটার নাম দিয়েছিল সে প্ল্যান্টি। ওয়েল, জেনারেল জেক সেটাই এনেছে অ্যাটলাসকে উপহার দেওয়ার জন্য। আর এগুলো দেখেই অ্যাটলাসের সেই স্মিথের কথা মনে আসতে থাকে। স্মিথই তো অ্যাটলাসের কথা শুনে গাছটার নাম রেখেছিল প্ল্যান্টি এবং সেই গাছটাকে সংরক্ষণ করে রেখেছিল তার নিজের বডিতে। বর্তমানে অ্যাটলাস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তার একটা স্বপ্ন ছিল যে সে রেঞ্জার হবে এবং বর্তমানে সে একটা রেঞ্জার হয়ে কাজ করছে। তার নিজস্ব একটা মেক স্যুট রয়েছে, একটা আর্ট স্যুট, যেটাকে সে তার নিজের মতন করে আপগ্রেড করিয়েছে। তবে সেই স্যুটটার মধ্যে যে এআইটা ছিল, তার ভয়েসটা অ্যাটলাস ভালোই চেনে। এটা হুবহু স্মিথের মতন। এখন অ্যাটলাস ভাবছে যে হয়তো অন্যান্য আর্টস্যুটগুলোতে ঠিক একই ডিফল্ট ভয়েস রয়েছে, তবে না, এই এআইটা অনেক কিছুই জানে যেটা সেই স্মিথ জানতো। এবং অবশেষে অ্যাটলাস এবং আমরা রিয়েলাইজ করি যে সামহাউ স্মিথের যে প্রোগ্রামটা ছিল সেটা হয়তো সার্ভাইভ করে গিয়েছে এবং সেখানে উপস্থিত মানুষগুলো অ্যাটলাসের এই নতুন স্যুটের মধ্যেই স্মিথের প্রোগ্রামটা ইনস্টল করেছে। ওয়েল, এই ছিল সিনেমা। তবে আমার কেমন লেগেছে? আমার এভারেজ লেগেছে। মোটামুটি বেসিক সাইফাই এআই রিলেটেড সিনেমা যেমনটা হয়ে থাকে, এটা নতুনত্ব কিছু না। এই দেশের সিনেমা আমরা অনেক পেয়েছি। সিনেমা নতুন বলতে আছে জেনিফার লোপেজ, এছাড়াও সিনেমার ভিএফএক্স ভালো ছিল, অ্যাকশন কিছু ভালো ছিল। তবে এই ধাঁচের সিনেমা আপনাকে ভিজুয়াল এফেক্টের উপরে তো একটু ফোকাস করতেই হবে, তাই না? আদারওয়াইজ এই সিনেমাটা খুব ভালো না, খুব খারাপও না, জাস্ট ওয়ান টাইম এনজয় করার মতন। তো আমার ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। আপনাদের কি ওপিনিয়ন্স ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।